বাংলাদেশের আজকে পুরো খেলায় ডেপথহীন যেই পরিকল্পনায় এবং যে এক্সিকিউশনটা আজকে আমরা দেখলাম সাগরিকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20-তে, অলমোস্ট এই দলটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে। এটা যদি কাউকে এই খেলাটা দেখে জিজ্ঞেস করা হয়, এবং আগের ওয়ানডে গুলো তারা দেখে নাই বা সেই ব্যক্তি দেখে নাই, যাকে জিজ্ঞেস করা হবে ভাই কোনোভাবেই বিশ্বাস করবে না। একটা দল এবং সেই দলের এক্সিকিউশন, সেই দলের প্ল্যানিং কতটা ব্ল্যান্ডার হতে পারে, কতটা এক্সিকিউট করতে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে পারে। আজকে প্রথম ম্যাচটায় যেভাবে বাংলাদেশ হেরেছে এবং বাংলাদেশ যেভাবে তাদের ব্যাটিং ইনিংসে এনশিওর করেছে যে ইয়েস ডিয়ার অপোনেন্টস, আমরা আসলে এখানে হারার জন্য রেডি আছি, সেটা তাদের এক্সিকিউশনে বোঝা গেছে। 5 জন ক্রিকেটার এই যে বাউন্ডারি লাইন দেখছেন না, বল ক্রস করতে পারেন নাই, ব্যাট বলের প্রপার কানেকশন হচ্ছে না, একই টাইপের শট, একই টাইপের হিট, অ্যান্ড দ্যাট ইজ ফাইনালি এ মিস হিট করতে গিয়ে অন্তত 5 জন ক্রিকেটার আউট হয়েছে। বাংলাদেশের টপ 7 ব্যাটারের যদি উইকেট ফল দেখেন, একদমই ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন যে এখানটা আসলে যতটুকু কৃতিত্ব প্রতিপক্ষ বোলার বা বোলিং ডিপার্টমেন্টে, তার থেকে বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা আসলে উইকেট বেলানোর জন্য কিংবা ড্রেসিং রুমে তাড়াতাড়ি ফিরে যাবার জন্য ভয়ঙ্কর ভাবে অস্থির ছিলেন। যেন আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচটা সকাল 7টায় না, যখন বাংলাদেশে খেলা চলছিল ঠিক ওই একই সময়ে চলমান, একটু গিয়ে খেলাটা দেখে আসতে হবে। আজকে বাংলাদেশ টস জিতেছে, টস জয়ের পরে বাংলাদেশ দল দে হ্যাড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। এই ডিসিশন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আচ্ছা, এটা আমি বেনিফিট অফ ডাউট দিয়ে দিলাম যে আপনি টস জিতে ব্যাটিং করবেন না বোলিং করবেন, ম্যাচের রেজাল্ট হবার পরে আমরা যারা আলোচনা করি আমরা অনেক কিছু নিয়ে সমালোচনা করতেই পারি। কিন্তু বাংলাদেশে 11 যে 11 নিয়ে বাংলাদেশ খেলতে নামলো এবং ব্যাটিং অর্ডারে যেভাবে একটা সময় আমরা দেখলাম যে সাকলাইনকে শামীম পাটোয়ারির আগে নামিয়ে দেওয়া হলো, এগুলো আসলে ইন্ডিকেট করে আমরা কতটা কনফিউজ ছিলাম রিগার্ডিং এক্সিকিউটিভ আওয়ার প্ল্যানস। প্রথম প্রশ্ন যেটা, যে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি শর্টের ভার্সনের সাফল্য আলোচনা করা হয়, তাহলে ভেরি ফার্স্ট ওয়ান ডেতে একজন ক্রিকেটারের পারফরমেন্সটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, এন্ড দ্যাট ইজ নাহিদ রানা। নাহিদ রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দলে রয়েছেন, ইনজুর্ড না, তার মানে আমরা ধরেই নিতে পারি। আর ইনজুরি সংক্রান্ত যে ইস্যুগুলো রয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাসের, সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া রিলিজ দিয়েছে। তো নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার জন্য লাস্ট ম্যাচে আপনারা ওয়ানডেতে খেলার নাই, খুবই ভালো কথা, অ্যাপ্রিসিয়েবল। আজকে প্রথম টি-20-তে 5টা ওভার করার মতো অবস্থায় কি নাহিদ রানা ছিলেন না? প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নাহিদ রানার যদি পারফরমেন্স ওয়াইজ অথবা ফিটনেস ওয়াইজ কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে তো আপনি তাকে স্কোয়াডে রাখতেন না। আর আপনি যদি তাকে স্কোয়াডে রাখেন, আপনি টানা 2 ম্যাচে, লাস্ট ওয়ানডে এবং ফার্স্ট টি-20, আপনি কি তাকে বসিয়ে রাখবেন? প্রথম ওয়ানডেতে যেই ক্রিকেটার অস্ট্রেলিয়ানদের জন্য সবচেয়ে বড় বিস্ফোরক হয়ে গিয়েছিল, সেই নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের ওপেনিং ম্যাচে, যেই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো সিরিজের ওপেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেখানটায় আপনি স্কোয়াডে রাখলেন না। নাহিদ রানাকে আপনি ধরেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রাখলেন না। এবার আমি এই লজিকে আসি, আমি একসেপ্ট করলাম যে নাহিদ রানা অনেক টায়ার্ড হয়ে গেছে, তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রাখা হয় নাই, টানা 2 ম্যাচে ব্রেক দেওয়া লাগবে, খুবই 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 যৌক্তিক কথা। আচ্ছা, একটা বেসিক কোয়েশ্চেন করি, নাহিদ রানা এবং আমাদের মুস্তাফিজুর রহমান, এই দুজনের যদি এইজ আলোচনা করা হয়, তাহলে আসলে কম বয়সী কে বা বয়সটা কার বেশি? ডেফিনেটলি উত্তর ফিচ। ফিচ টানা একটা টি-20, 3টা ওয়ানডে, টানা 4 ম্যাচে তিনি খেললেন, ঢাকায় খেললেন, চট্টগ্রামে আজকেও খেললেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই। আবার নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, পারফরমেন্স নিয়ে তো কোনো সমস্যা নেই রানার, ওয়ার্কলোড ম্যানেজমেন্টে একমাত্র রিজন হইতে পারে তাকে ড্রপ করার ক্ষেত্রে আপনার কি হইলো, টানা 2 ম্যাচে বসিয়ে রাখতে হবে। আব্দুল গাফফার সাকলাইনকে আজকে এখানটায় খেলানো হয়েছে এবং তার 11-এ থাকা নিয়ে আমি মনে করি অস্ট্রেলিয়ার মতো এরকম একটা কম্প্যাক্ট টিম, ওয়ানডে সিরিজে আমরা তাদের হারিয়েছি, আমরা বেটার প্ল্যান করেছি, বেটার এক্সিকিউশন করেছি, এবং সেই দলটার মধ্যে একটা ভারিক্কি ছিল, ডেপথ ছিল, জিল ছিল জয়ের। আজকের এই দলটার সকল কর্মকাণ্ড দেখে মনে হয়েছে জাস্ট এলাম, দেখলাম, খেললাম, ড্রেসিং রুমে আউট হয়ে চলে গেলাম। খেয়াল করে দেখবেন সাকলাইনকে আজকে ব্যাট করতে নামানো হলো শামীম পাটোয়ারির আগে। কোন বিবেচনায়, কোন লক্ষ্যে, কোন টার্গেটে, কোন প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে? আব্দুল গাফফার সাকলাইনকে আপনি ন্যাশনাল টিমে এর আগে কখনো এরকম কোনো ক্রাইসিস মোমেন্ট মেরামতের জন্য ইউজ করেছিলেন, বা তার কি ওই সংখ্যক ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স আছে? যেখানটা আপনার স্টাবলিশড ব্যাটাররা আউট হয়ে যাচ্ছে, পারছে না,
সেখানটায় সাকলাইনের ব্যাটিং অর্ডারটা হয়ে গেল শামীম পাটোয়ারির আগে। আমার কাছে খুবই কনফিউজিং মনে হয়েছে। এই ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছে কনফিউজড হয়ে, যে ধুমধাম 3-4টা উইকেট চলে গেছে, ওরা সাকলাইনে নামাই দাও, এবং সে হচ্ছে বাংলাদেশে লিওনেল মেসি যেভাবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে উদ্ধার করেছে, নেক্সট লেভেলে ফুটবল খেলেছে, সাকলাইনও সেটা করবে। এই যে চিন্তার বৈকল্য, বন্ধাত্ব বাংলাদেশ দলকে আজকে তো ভয়ঙ্কর ভাবে ভুগিয়েছে। আজকে ব্যাটসম্যানরা কোন প্ল্যান নিয়ে, কি টার্গেট নিয়ে, কত রান করতে চান, মানে একদমই আন্ডারস্ট্যান্ডেবল ছিল না, একদমই না। ইভেন লোয়ার অর্ডারে আমরা মনে করি যে ব্যাটিংটা ফাইজলামি। মুস্তাফিজ বলে না যে আমাকে আর তাসকিনকে ব্যাটিং করা লাগবে কেন, মানে কি টাইপের কথা দেখেন, যে তাদেরকে কেন ব্যাট করা লাগবে, এটা নিয়েও আমরা হচ্ছে ফাইজলামি করে ফেলি। অথচ যখন আফগানিস্তানের বিপক্ষে 50 ওভারের ক্রিকেটে 2023 বিশ্বকাপে গ্ল্যান ম্যাক্সওয়েল এবং প্যাট কামিন্সের সেই জুটির মাধ্যমে তারা অলমোস্ট হারতে যাওয়া ম্যাচকে জেতালো, তখন কিন্তু ওই টেলেন্ডের একজন ব্যাটারি কিন্তু পারফরমেন্সটা করেছিলেন, পার্টনারশিপ করেছিলেন। বাংলাদেশি ক্রিকেটারদের এত বেশি ওয়েট বেড়ে গেছে, এত বেশি হাওয়ায় ভাসে যে আমাদের ব্যাটিং করা লাগবে কেন। যেভাবে উইকেট থ্রো করেছে শরীফুলকে, শাক মাহেদি মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করেছে, তুমি টিকে থাকো। 1 ওভার আগে আমরা অল আউট হয়ে গেছি, ওই একটা ওভারে যদি আরো 10টা রান আসতো, 10টা রান টার্গেট বাড়তো, অথবা ওই 10টা রান টার্গেট বাড়লে বাংলাদেশ যে 10 বল আগেই পরাজিত হয়ে গেল, সেই জায়গাটায় কিছুটা হলেও তো টিম টাইগার্সের জন্য স্বস্তির জায়গা ক্রিয়েট হতো। সেটা আমরা করার চেষ্টা করিনি। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 100 করতে পারবে না। শাক মাহিদি ব্যাট করেছেন, মোটামুটি 30-এর মতো একটা রান করেছেন, এবং ওই রানটা বাংলাদেশকে হেল্প করেছে টু হ্যাভ আ স্মার্ট টোটাল। স্মার্ট আসলে বলাটা খুব একটা শোভনীয় না। একটা ম্যাচের টস, একটা ম্যাচের 11, একটা ম্যাচের সিলেকশন, এবং একটা ম্যাচে একজন টায়ার্ড ক্রিকেটারকে আপনি যেভাবে খেলিয়ে দিলেন, এই আলোচনাটা অবশ্যই করা দরকার। সৌম্য সরকার ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট। শর্টার ভার্সনে সৌম্য সরকারকে অবশ্যই প্রপার সুযোগটা দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ দেওয়া মানে এই না যে গতকালকে সৌম্য সরকার একটা সময় সকালবেলা ছিলেন সাতক্ষীরায়, সাতক্ষীরা থেকে তিনি আসছেন যশোরে, যশোর থেকে তিনি একটা বিমান ধরেছেন, সেই বিমানে করে তিনি ঢাকায় এসছেন, ঢাকা এয়ারপোর্টে তিনি নামার পরে আবার বাসায় গেছেন, বাসায় গিয়ে ব্যাগ গুছাইছেন, সেখান থেকে ব্যাগ গুছিয়ে আবার ঢাকা এয়ারপোর্টে এসছেন, এবং আমি আর সৌম্য দিন শেষে একই ফ্লাইটে গতকাল অলমোস্ট সন্ধ্যাবেলা চট্টগ্রামে পৌঁছেছি, উইদাউট হ্যাভিং আ প্রপার সেশন অফ প্র্যাকটিস। এই যে এই ছেলেটাকে আপনি খেলিয়ে দিলেন, এবং পরবর্তী সময়ে আপনারাই এই যুক্তি দিবেন যে সৌম্যকে তো আমরা সুযোগ দিয়েছি, পারফর্ম করতে পারে নাই। এই অস্থিরতার মধ্যে একটা ছেলেকে রেখে যে সুযোগটা দেওয়া হয়েছে, সেটা কি সে ডিজার্ভ করে, নাকি সৌম্য এটা ডিজার্ভ করতো যে আপনার ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজোর্ড, যেহেতু সৌম্য সরকার ওয়ানডে লাস্ট ম্যাচ পর্যন্ত এভেলেবেল ছিল, তাকে আমরা দলের সাথেই রেখে দিই। এই যে লাস্ট মোমেন্টের কল, সেটা চিফ সিলেক্টর নিক আর অন্য কেউ নিক, এটা আমার কাছে মনে হয় আরো একটা ব্ল্যান্ডার। আপনি একটা দল সাজাচ্ছেন, একজন ক্রিকেটারকে প্রপার রেস্টের সুযোগ দিচ্ছেন না, স্কিল ট্রেনিং এর সুযোগ দিচ্ছেন না। যখন আপনার মনে হচ্ছে যে ক্যাপ্টেন খেলতে পারবে না, এটা আপনার 3 দিন পরে মনে হয়, তখন আপনি তাকে উড়িয়ে নিয়ে আসলেন, এবং এরপরে কি যুক্তি দিবেন, সৌম্যকে আমরা এনাফ চান্স দিয়েছি, সে তো খেলতে পারলো না। নাহিদ রানাকে আমরা এনাফ মোর দ্যান এনাফ স্পেস দিচ্ছি, বিশ্রাম দিচ্ছি, ওয়ার্কলোড ম্যানেজ করাচ্ছি, কিন্তু এই ওয়ার্কলোড ম্যানেজ করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পারফরমেন্সটা ম্যানেজ করতে পারলাম না। ভেরি শেমফুল। সবাই ভালো থাকবেন।